গাজায় এখনও ভয়াবহ ক্ষুধা পরিস্থিতি জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হামাসকে নিরস্ত্র করে গাজার নেতৃত্ব নিতে চায় সৌদি আরব, গোপন প্রতিবেদন ফাঁস। যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না রাশিয়া, বললেন দেশটির প্রেসিডেন্ট। নিষেধাজ্ঞা ব্যাকফায়ার করবে আমেরিকায়, মন্তব্য রুশ দূতের। ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় বৈঠক করবেন আমেরিকা ও চীনের প্রেসিডেন্ট। চলমান সংকট সমাধানে আশাবাদী দুই দেশ। ফ্রান্সে ১২ বছরের কন্যা শিশুকে যৌন নির্যাতন করে হত্যার দায়ে ফরাসি নারী যাবজ্জীবন কারাদণ্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের দায়িত্বে একজন অভিজ্ঞ কূটনীতিককে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, পেশাদার কূটনীতিক স্টিভ ফ্যাগিন গাজা যুদ্ধবিরতি পর্যবেক্ষণ সংস্থার বেসামরিক প্রধানের দায়িত্ব পালন করবেন। তিনি মার্কিন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্র্যাঙ্কের সঙ্গে কাজ করবেন। প্যাট্রিক ফ্র্যাঙ্ক গেল ১০ অক্টোবর যুদ্ধবিরতির পর স্থাপিত সমন্বয় হাবের সামরিক প্রধান হিসেবে দায়িত্বে আছেন। ১৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের প্রতিষ্ঠিত এ হাবে প্রায় ২০০ মার্কিন সেনাসহ ইসরায়েল, ইউরোপ, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরা কাজ করছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২ সপ্তাহ পরও গাজায় ক্ষুধার সংকট বিপর্যয়কর পর্যায়ে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলেছে, ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানিয়েছে, তাদের প্রতিদিন ২,০০০ টন ত্রাণ সরবরাহের লক্ষ্যমাত্রা আছে, কিন্তু এই পরিমাণে কাছাকাছিও সম্ভব হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, ক্ষুধা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, পরিস্থিতি এখনও ভয়াবহ। গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে নেতৃত্বমূলক ভূমিকা নিতে চায় সৌদি আরব। দেশটি হামাসকে নিরস্ত্র ও প্রভাবহীন করতে চায়। একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিক ও সরঞ্জাম দিয়ে আবারও শক্তিশালীও করতে চায়। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি গোপন প্রতিবেদনের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানা গেছে, সৌদি আরব গাজায় একটি আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের উদ্যোগকে সমর্থন করবে। সৌদি আরব মনে করে হামাস শান্তি প্রচেষ্টা বাধাগ্রস্ত করছে। হামাসকে নিরস্ত্র করার কাজটি হবে আন্তর্জাতিক ও আঞ্চলিক চুক্তির মাধ্যমে ধাপে ধাপে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দেশটির মুসলিম ধর্মাবলম্বী ও মসজিদগুলোর নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ১ কোটি পাউন্ড বরাদ্দের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার ইস্ট সাসেক্সের P7 মসজিদে সন্দেহজনক অগ্নিসন্ত্রাসের ঘটনার পর স্টারমার সেখানে যান। তখন বলেন, মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অতিরিক্ত অর্থ দিচ্ছে, যাতে তারা শান্তি ও নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারেন। তিনি আরও বলেন, ব্রিটেনে একটি গর্বিত ও সহনশীল দেশ। কোনো সম্প্রদায়ের উপর হামলা মানে পুরো জাতীয় মূল্যবোধের উপরই আঘাত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না। তবে তিনি স্বীকার করেছেন, ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার কারণে রুশ অর্থনীতির কিছুটা ক্ষতি হতে পারে। যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার ২ বৃহত্তম তেল কোম্পানি রোসেনফট ও লুকেইলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি এদের প্রায় ৩ ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইউক্রেনে যুদ্ধ বন্ধের চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নেয়। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস LNG আমদানিতে ধীরে ধীরে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধ বন্ধে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউক্রেন কূটনৈতিক সমাধানে খুব কাছাকাছি রয়েছে, এমনই ধারণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বিশেষ দূত কিরিল দিমিত্রিভ। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্রে গিয়ে শুক্রবার CNN-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ধারণা দেন। ক্রেমলিনের এই দূত মনে করেন, রাশিয়ার তেল নিয়ে আমেরিকান নিষেধাজ্ঞায় রাশিয়া চাপে পড়বে না, উল্টো আমেরিকার গ্যাস স্টেশনগুলোতে জ্বালানির দাম বাড়তে থাকবে, নিষেধাজ্ঞা ব্যাকফায়ার করবে। দিমিত্রিভ আজ শনিবার মিয়ামিতে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় বসবেন। আগামী ৩০ অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। এশিয়ার আঞ্চলিক সম্মেলনের আয়োজনে এই দুই নেতা বৈঠক করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার জানিয়েছেন, বৈঠকটি এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের সাইডলাইনে হবে। দক্ষিণ কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর গিয়ংজুতে এই সম্মেলন ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত হবে। এ ব্যাপারে ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন কিছু সমাধান অবশ্যই হবে। অন্যদিকে চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও শুক্রবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে বেইজিং আশাবাদী। চীনে সেনাবাহিনীর শীর্ষ ৯ জেনারেলকে বরখাস্তের কয়েকদিন পরই দেশটির দ্বিতীয় সর্বোচ্চ জেনারেল পদে নতুন নিয়োগ দিয়েছে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। ৬৭ বছর বয়সী ঝাং শেংমিনকে বৃহস্পতিবার সেন্ট্রাল মিলিটারি কমিশনের দ্বিতীয় ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ঝাং শেংমিন পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের জেনারেল, এর আগে দুর্নীতি দমন শাখার ডেপুটি সেক্রেটারি ছিলেন। এই পদোন্নতির ফলে ঝাং শেংমিন এখন দেশটির শীর্ষ সামরিক সংস্থাটির তৃতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হলেন। তার উপরে রয়েছেন প্রথম ভাইস চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট শি জিনপিং, যিনি একাধারে কমিশনের চেয়ারম্যানও। যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অঞ্চলে যুদ্ধ করতে চায়। ভেনেজুয়েলা অন্যান্য দক্ষিণ আমেরিকান দেশগুলোকে সঙ্গে নিয়ে এই যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। শনিবার ভেনেজুয়েলা টেলিভিশনে এই কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাদুরো। তিনি বলেছেন, ভেনেজুয়েলা সামরিক সংঘাতে জড়াতে চায় না, তবে সম্ভাব্য মার্কিন সামরিক হস্তক্ষেপ প্রতিরোধ করা প্রয়োজন। তার মতে, মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের মিথ্যা অজুহাত দিয়ে আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে নেওয়ার পরিকল্পনা করছে। সম্প্রতি মার্কিন সংবাদ সংস্থা CNN জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় মাদক কার্টেলদের স্থাপনাগুলোতে হামলার বিষয়টি বিবেচনা করছেন। 12 বছর বয়সী এক কন্যা শিশুকে যৌন নির্যাতন করে হত্যার অভিযোগে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। হত্যাকাণ্ডের শিকার শিশুর নাম লোলা ডেভিয়েট আর দণ্ডিত নারীর নাম দাহবিয়া বেনকিউরেড। তার বয়স 27 বছর। 2022 সালের অক্টোবরে ডেভিয়েটের মরদেহ বিকৃত অবস্থায় তার অ্যাপার্টমেন্টের বাইরে প্লাস্টিকের বাক্সে পাওয়া যায়। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজে দেখা যায়, সেদিন বিকেলে বেনকিউরেড এবং শিশুটি অ্যাপার্টমেন্টে যায়। 2 ঘন্টা পর ভারী লাগেজ নিয়ে বেনকিউরেড একা ভবন থেকে বের হয়। আদালতে তিনি স্বীকার করেছেন, শিশুকে যৌন নির্যাতন করে হত্যা করেছেন তিনি। এটা আরেকবার বলি, শিশুটিকে দেয়া, তারপরে বলি দুইবার শিশুকে দেয়া। আদালতে তিনি স্বীকার করেছেন, শিশুটিকে যৌন নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিউ ইয়র্ক সিটি মেয়র ও নিউ জার্সির মেয়র নির্বাচনের প্রাথমিক ভোট শনিবার থেকে শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই নির্বাচন নিয়ে আমেরিকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্কে মেয়র নির্বাচন এগিয়ে আছেন ডেমোক্র্যাট জোহরান মামদানি, রিপাবলিকান কার্টিস লিওয়া এবং স্বতন্ত্র প্রার্থী ও সাবেক মেয়র অ্যান্ড্রু কুওমো। অন্যদিকে নিউ জার্সিতে মেয়র নির্বাচনে লড়ছেন ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরেল এবং রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াটেরালি। সেখানকার ভোটাররা ফেডারেল নীতি, মানুষের জীবনযাত্রার ব্যয় এবং প্রার্থীদের প্রশাসনিক ও সামরিক অভিজ্ঞতা গুরুত্ব দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করছেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়ান্ন টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।